আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি কথা বলছি ডাক্তার আবু হানিফা। আজকের আলোচ্য বিষয় হলো পায়ুপথের একটি রোগ, যা একটা গোপন রোগ, সেটা হচ্ছে অর্শ, পাইলস। এই সম্বন্ধ নিয়ে আমি আজকে কথা বলবো আপনাদের সম্মুখে। তো এই পাইলস যে রোগটি আমরা আমাদের দেশে এখন ব্যাপক হারে ব্যাপকভাবে এইটা স্প্রেড আউট বা ছড়িয়ে পড়ছে, দেখা দিচ্ছে। এটা ছোট, বড়, বৃদ্ধ, তারপরে মাঝারি বয়স, অর্থাৎ সকল বয়সী রোগটা হয়। এই যখন হয়, বিশেষ করে মেয়ে লোকরা এই রোগটাকে চাপা দিয়ে রাখে, শেষ পর্যন্ত খুব জটিল থেকে জটিলতর হয়। এমনকি শেষে শল্য চিকিৎসা মানে অস্ত্রোপচার মানে অপারেশনও করতে হয় বা একটা জটিল আকার ধারণ করে। আচ্ছা, আজকে জানবো আমরা পাইলসটা আসলে কেন হয়, পাইলসটা কি, এর প্রতিকার কি, এর থেকে আমরা কিভাবে উত্তরণ অর্থাৎ এর থেকে মুক্তি কিভাবে পেতে পারি সেই সম্পর্কে আছে আলোচনা। আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। আচ্ছা, পাইলসটা কি, পাইলসটার লক্ষণটা কি? পাইলসের লক্ষণ হলো যখন পাইলসটা হয়, পাইলস মানে অর্শ। প্রথম লক্ষণ হলো রক্ত পড়ে, কিরকম তাজা রক্ত পড়ে, বাহ্যদ্বার দিয়া মানে পায়খানা রাস্তা দিয়া তাজা রক্ত আসে, অনেক ফোটা ফোটা রক্ত আসে। অনেক সময় আবার ফিনকি দিয়া একেবারে প্রচুর পরিমাণে রক্ত হয়। এই রক্তটা হচ্ছে প্রত্যেকবার পায়খানার সময় হয় তা না, কিন্তু মাঝে মাঝে রক্ত পড়ে। আবার কয়েকদিন দেখা গেছে বন্ধ, 1 মাস বন্ধ, 15 দিন বন্ধ, আবার কিছুদিন পর আসে, প্রচুর পরিমাণে রক্ত আসে, আবার কিছুদিন বন্ধ, এইভাবে হয়। অর্থাৎ যাদের পাইলস হয় তাদের কিন্তু আসলে ব্যথা থাকে না, জ্বালাপোড়া থাকে না, পাইলসের ক্ষেত্রে থাকে না। এটার সাথে আবার কি ব্যথা থাকে না, এক ধরনের একটা মাংসপিণ্ডের মতো ওইখানে গুজ্জোদ্ধারে বা পায়খানা রাস্তায় দেখা যায়, কারো কারো বাড়ি দেখা যায় না, তার সাথে চুলকানি থাকে। আবার কখনো কখনো মলত্যাগের পর গুজ্জোদ্ধার একটা পায়খানা রাস্তা বাইরে আসে, এটা হাত দ্বারা তুলে দিতে হয়। আবার কখনো কোনো এমনিতে উঠে যায়। তাহলে কি হচ্ছে, এই সমস্ত লক্ষণগুলি হচ্ছে পাইলসের লক্ষণ বা অর্শের লক্ষণ। এটা কেন হয়? এইটা হচ্ছে আপনার আমাদের যে কারণটা হচ্ছে অতিরিক্ত মলদ্বারে যদি আমরা কুথানি দিই, কুদ পাড়ি, সেই জন্য হয়। কুষ্ঠকাঠিন্য অর্থাৎ পায়খানা কঠিন থাকলে হয়। অনিয়মিত পায়খানা অভ্যাস থাকলে হয়। ডায়রিয়া থাকলে হয়, ডায়রিয়া যদি হয় এর পরবর্তীতে হয়। আবার ছোটো ছোটো যে গোড়াকৃমি আছে সেই কারণে হয়, দীর্ঘদিন ধরে গোড়াকৃমিতে ভুগলে। আদার্স আর অন্যান্য কারণ আছে, সেগুলো অনেক কারণ, যে এগুলো আমরা মূল কারণ তুলে ধরলাম। এখন আসুন, পাইলসের মধ্যে প্রকারভেদ আছে। 1 নম্বর প্রকার হচ্ছে বাহ্যিক, আর হচ্ছে আভ্যন্তরীণ। আভ্যন্তরীণ যে অর্শ আছে সেটা হচ্ছে কোনো বাহিরে কোনো প্রকার, অর্থাৎ যে গুজ্জোদ্ধারটা আছে, অর্থাৎ যে পায়খানার রাস্তা আছে এখানে কোনো কিছুই দেখা যায় না, বোঝা যায় না, গুটি থাকে না, কোনো প্রকার মলদ্বারে মাংসপিণ্ড থাকে না, শুধুমাত্র ভিতরে থাকে, বোঝা যায় না, মাঝে মাঝে রক্ত পড়ে, যে সমস্ত লক্ষণগুলি ওগুলো আসে। আর যদি বাহ্যিক যেটা বা বহিরাগত যেটা, সেটা পায়খানার গুজ্জোদ্ধারে অর্থাৎ পায়খানার রাস্তায় এক ধরনের মাংসপিণ্ডের মতো থাকে, সেখানে কি হয়, মাঝে মাঝে রক্ত দ্বারা কিছু বোঝা যায়। আর আভ্যন্তরীণ যেটা সেটা কোনো কিছুই বোঝা যায় না। আচ্ছা, গেল 1 নম্বর। 2 নম্বরে আমরা আছি অ্যানাল ফিশার। এটাও কিন্তু পাইলস, এটা অন্তর্গত নাম হলো অ্যানাল ফিশার। তো অ্যানাল ফিশারের লক্ষণটা কি? অ্যানাল ফিশারের লক্ষণ হচ্ছে মল থেকে প্রচুর বেদনা করে। যখন আপনি মলত্যাগ করেন, মল থেকে প্রচুর বেদনা করে, প্রচুর মানে অত্যন্ত জ্বালাপোড়া করে। মলত্যাগের পরে এত জ্বালাপোড়া হয় যে দীর্ঘক্ষণ পর্যন্ত রোগীরা অস্থির হয়। এমন রোগী আছে যে একবার মলত্যাগ করার পরে দীর্ঘ 2, 3, 4, 5, 6 ঘন্টা পর্যন্ত জ্বালাপোড়া হয়, এরকমও সিমটম বা লক্ষণ দেখা যায়। তাহলে কি হয়, আর যদি পায়খানা নরম থাকে, একটু কম থাকে, যত কঠিন হয় তত এর জ্বালাপোড়া বেশি হয়। তাহলে এনাল ফিশারের লক্ষণটা হচ্ছে মল থেকে প্রচুর ব্যথা হয়, জ্বালাপোড়া হয়, রক্ত পড়ে, পুষ পড়ে, পায়খানার সাথে রক্ত লেগে থাকে। আচ্ছা, পায়খানার সাথে কি থাকে? রক্ত লেগে থাকে। আবার যখন টিস্যু পেপার ব্যবহার করা হয়, টিস্যু পেপারের সাথে রক্ত আসে। এটা হচ্ছে অ্যানাল ফিশারের লক্ষণ। আবার এই দিন হাত দিলে যখন শৌচকর্ম করা হয়, হাতে গ্যাজের মতো কিছু একটা লাগে, এরকম অনুভূত হয়। এখন আসি আমরা ফিস্টুলা। এই 3 নম্বরে হচ্ছে ফিস্টুলা। ফিস্টুলাটা কি? ফিস্টুলা হচ্ছে যে এই যে গুজ্জোদ্বারে বা পায়খানা রাস্তায় প্রচুর ব্যথা করে, ফুলে যায়, পুষ রক্ত পড়ে, হাতের মতো শক্ত কিছুটা লাগে, পুষ পড়ে, রক্ত যায়,
চতুর্দিকে এমন গ্যাসের মতো হয়, অর্থাৎ এমন হয় চতুর্দিকে এমন অবস্থা হয় যেরকম ফুলকপির মতো হয়ে যায়, ঠিক ফুলকপির মতো হয়ে যায়। এত পরিমাণ হয়, হইতে হইতে পায়খানা করতে অসুবিধা হয়ে যায়, অনেক সময় পায়খানা করতে কষ্ট হয়, অনেক সময় পায়খানা আসতেইছে না। কারণ কি, মানে এই যে গুজরটা আছে এত পরিমাণে হয় যে ঠিক ফুলকপির মতো হয়ে যায়। এটা হচ্ছে কি, সে লক্ষণ ফিস্টুলা। আচ্ছা, ফিস্টুলা আমরা কিন্তু মোটামুটি আমাদের একটা সবারই ধারণা আছে। এই যে ফিস্টুলার এখানে কি যায়, পুষ রক্ত যায়, জ্বালাপোড়া করে, তারপরে পুজের মতো যায়, অর্থাৎ বিভিন্ন পশুকে সেখানে যোগ করে। তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা কি বলি, ফিস্টুলা, বা মেডিকেল ভাষায় বলা হয় ফিস্টুলা। তাহলে এর চিকিৎসাটা কি, এর প্রতিকারটা আমরা কিভাবে পাইতে পারি? আচ্ছা, এর প্রতিকার হচ্ছে আমাদের অনেকগুলি হোমিওপ্যাথিক ঔষধ আছে। যদি সিমটম ভিত্তিক, অর্থাৎ রোগীর রোগ লক্ষণ মিলিয়ে ওষুধগুলি দেওয়া যায়, তাহলে অবশ্যই আমরা এই রোগ থেকে উত্তরণ পেতে পারি। কিন্তু যদি দীর্ঘদিন বুক করতে থাকেন এমন অবস্থায়, তাহলে কিন্তু অনেকটাই জটিল হয়ে যায়। প্রাথমিক পর্যায়ে থেকেই বা শুরু থেকে যদি আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা করি, তাহলে দ্রুতগতিতে আরোগ্য হওয়া সম্ভব। কিন্তু অনেকে আছে হাতুড়ে চিকিৎসা করেন, তাবিজ করেন, বা কবিরাজি চিকিৎসা করেন, অথবা কেউ কেউ আছে যে গ্রামে অনেক সময় কি ওষুধ দেয়, অর্থাৎ এক ধরনের অ্যাসিড বা এক ধরনের একটা বাহ্যিক ওষুধ লাগানো হয়, সেটাতে রোগীরা অনেক সময় এমন অবস্থা হয় যে শেষ পর্যন্ত কুলন ক্যান্সার পর্যন্ত হয়। তো এই যে অপচিকিৎসা, সেটিকে অবশ্যই রোধ করতে হবে, বাদ দিতে হবে। অপচিকিৎসা করা যাবে না, কারণ এই জায়গাটা হচ্ছে সেন্সিটিভ। বুঝতে হবে যে এটা একটা অত্যন্ত জটিল রোগ। দীর্ঘদিন মানুষ, এমন দেখা যাচ্ছে বর্তমানে যে মানুষ বছরের পর বছর আজীবনকাল এই রুটিনে ভোগ করছে, কারণ বিভিন্ন অপচিকিৎসা করতে করতে রোগী এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে এখন কোনো চিকিৎসায় তার সুস্থতা হচ্ছে না, আর রোগীও হতাশা যে এই রোগের মনে হয় আর কোনো চিকিৎসা এই জগতে আর নাই। তো সেই ক্ষেত্রে আমি এদেরকে বলবো যে আপনারা যদি সঠিক পর্যায়ে সঠিক ডাক্তারের কাছে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন, অবশ্যই আপনি আরোগ্য হবেন। ধৈর্য সহকারে একটু সময় নিয়ে চিকিৎসা করবেন, আরোগ্য হবেন ইনশাল্লাহ। তবে যে সমস্ত হোমিওপ্যাথিক আমাদের ওষুধ আছে, সেই সময় ওষুধগুলি একজন বিজ্ঞ ডাক্তারের কাছে গেলে যদি সিমটম মিলিয়ে, লক্ষণ মিলিয়ে ওষুধ সেবন করেন, তাহলে আরোগ্য হওয়ার আপনার কোনোভাবেই আর বাকি থাকবে না, ইনশাল্লাহ আরোগ্য হবেন। প্রিয় দর্শক বৃন্দ, তো এই যে আপনার এর পাশাপাশি ওষুধ খাওয়ার পাশাপাশি আপনাকে কিছু নিয়মাবলী বা আপনার জীবন বিধানে কিছু মানতে হবে। সেটা কি, ধরেন যদি পায়খানা কোষ্ঠকাঠিন্য থাকে, সেটা পায়খানা সঠিক রাখতে হবে, শাকসবজি খেতে হবে, চা ধূমপানটা অভ্যাসটা পরিবর্তন করতে হবে, রাত্রি জাগরণ থেকে বিরত থাকতে হবে, যে সমস্ত খাবার খেলে মানুষ সেটা বাদ দিতে হবে, আঁশযুক্ত খাবার খেতে হবে, কিছু ফলমূল খেতে হবে, এবং আপনি প্রতিদিন দৈনিক কমপক্ষে 8 থেকে 10 গ্লাস নিয়মিত পানি পান করতে হবে। যদি এগুলি পাশাপাশি এগুলি নিয়ম বিধান পালন করেন, তার ওষুধ খাওয়ার পাশাপাশি বিধানগুলি পালন করলে অবশ্যই আপনি সুস্থতা পালন করবেন এবং সুস্থতা হবেন। তাহলে আমরা শুধু যে পাইলস, মানে গুজরাটের কোনো রোগ হইলে যে শুধু পাইলস, আসলে কিন্তু সব রোগী পাইলস না। কোনটা আছে পাইলস, কোনোটা হচ্ছে অ্যানাল ফিশার, কোনোটা হচ্ছে ফিস্টুলা। আবার এগুলা কি করতে হবে, আমাদের নির্ণয় করে দেখতে হবে। এর পাশাপাশি আরেকটা রোগ আছে, সেটা হচ্ছে রেকটাম প্রোলাপস। বিশেষ করে শিশু বাচ্চাদের বেশি দেখা যায়। রেকটাম প্রোলাপসটা কি, অনেক সময় দেখা গেছে যে পায়খানার দ্বারে গেল, পায়খানা করতে গেলে পায়খানা করার সময় তার গুজ্জদারটা বাইরে আসে, একেবারে নিচ দিকে যে রেকটামটা আছে, গুজ্জদার আছে বাইরে আসে। বাইরে আসলে অনেক সময় অনেকক্ষণ সময় লাগে, বাচ্চারা কান্নাকাটি করে, বাইরে আসলে আস্তে আস্তে এমনিতেই কখনো কখনো প্রথম পর্যায়ে উঠে যায়। আবার যখন এটা পুরাতন হয়ে যায়, তখন কিন্তু এটা আর কি হয় না, এই যে পায়খানা করার পর আর সহজে উঠে না। না ওঠার পরে কি করতে হয়, আস্তে আস্তে হাতের মাধ্যমে এটা কিন্তু তুলে দিতে হয়। তখন আস্তে আস্তে দীর্ঘক্ষণ সময় লাগে। আবার কখনো কখনো এটা বাইরিয়া স্থায়ীভাবে হয়ে যায়, দীর্ঘদিন ভোগ করতে হয়। তো এইটা শুধু শিশুদের যে হয় তা না, এটা অনেক সময় কিন্তু বড়দের বেলা এরকম হয়। বড়দের বেলা এরকম অবস্থা হয় যে পায়খানা গুজোদার এমনভাবে বেরিয়ে গেছে, তখন কিন্তু আর সহজ এটা যায় না। না গেলে এমন পর্যায়ে হয় যে এটা অপারেশন পর্যন্ত লাগতে পারে। তাই প্রিয় দর্শকবৃন্দ, আসলে আমরা যদি সবাই সচেতনমূলকভাবে সঠিক পর্যায়ে সঠিক চিকিৎসা নেই, তাহলে এই রোগ থেকে অবশ্যই আরোগ্য হব। তা নাহলে এই রোগে দীর্ঘদিন ভুগতে থাকলে অনেক সময় এটি কোলন ক্যান্সারে পরিণত হতে পারে, বা আদার্স অন্যান্য জটিল থেকে জটিলতর সমস্যা হতে পারে। তাহলে আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিব ইনশাল্লাহ, এবং এই রোগ থেকে আরোগ্য হওয়া সম্ভব। হাতুড়ি যত চিকিৎসা আছে, এলাকার যে টুকিটাকি তাবিজ কবজ সমস্ত চিকিৎসা বাদ দিয়ে আমরা সঠিক চিকিৎসা করবো ইনশাল্লাহ। আজকে আপনাদের সাথে
এই পর্যন্তই কথা হলো। আগামী পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।